ছায়রাত মহল কি? জলমহল প্রকৃতিভেদে দুই প্রকার। এই জলমহলগুলো ইজারার পদ্ধতি কি? ইজারার আগে প্রতি বছর একটা ক্যালেন্ডার করতে হয়। চৈত্র মাসে যে জলমহলটা দেখা যায় সেটাই স্বীকৃত জলমহল। তখন যে অবস্থায় থাকে সে অবস্থায় বুঝিয়ে দেওয়া হবে। বর্ষাকালে কি অবস্থায় আছে, বর্ষাকালে তো এটা বুঝিয়ে দেওয়া হচ্ছে না। অনেক বড় বড় জলমহল আছে আমাদের হাওড় এলাকায়, গ্রুপ জলমহল বলে। কয়েকটা বিল নিয়ে একটা গ্রুপ জলমহল। উপজেলা হইতে এবং জেলা হতে যে জলমহল ইজারা দেওয়া হয় সেগুলি 3 বছর মেয়াদি ইজারা দেওয়া হয়ে থাকে। সুধীমণ্ডলী, আপনাদের সামনে আজকে নতুন একটি বিষয় নিয়ে হাজির হলাম, জলমহল ব্যবস্থাপনা। আমাদের এই অনুষ্ঠান যারা দেখে থাকেন তারা জানেন ভূমি সংক্রান্ত বিষয়াদি হান্নান মিয়া স্যারের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি। হান্নান স্যার আমাদেরকে ভূমি সংক্রান্ত বিষয় চুলচেরা বিশ্লেষণ করেন এবং আইনগত বিষয়াদি আমাদেরকে ব্যাখ্যা করেন। আজকে স্যারের কাছ থেকে শুনবো ছায়রাত মহল এবং বিশেষ করে জলমহল কেন্দ্রিক ভূমি ব্যবস্থাপনা এবং এই সংক্রান্ত তথ্যাদি স্যারকে উপস্থাপনা করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। ছায়রাত মহল, জলমহল কথাটা যদি বলি, ছায়রাত মহল কি? ছায়রাত আরবি শব্দ সোহরাত শব্দ থেকে এসেছে। সোহরাত অর্থ হলো খোলা জায়গা। সরকারের যে খোলা জায়গা থেকে খাজনা ব্যতীত অন্যান্য ফির মাধ্যমে যে আয় হয় সেটাকে বলা হয় ছায়রাত মহল। আপনার জমি আমার জমি থেকে সরকার ইনকাম করেন খাজনার মাধ্যমে, কিন্তু এই ছায়রাত মহল থেকে সরকার কোনো খাজনা নেন না, কারণ ছায়রাত মহল কখনো কোনো ব্যক্তির হন না। রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইনের 20 ধারাতে বলা হয়েছে ছায়রাত মহল কখনোই কোনো ব্যক্তির নামে থাকবে না। ছায়রাত মহল বলতে হাট বাজার, জলমহল, ফেরিঘাট, বনভূমি ইত্যাদি এলাকা, পাথরমহল ইত্যাদি এলাকা সব ছায়রাত মহল অন্তর্ভুক্ত। এগুলি কোনো ব্যক্তি মালিকের অধীনে থাকবে না। যদি ব্যক্তি মালিকে এটার প্রতিষ্ঠা করার চেষ্টাও নেই, সেগুলি বাজেয়াপ্ত হয়ে যাবে। ছায়রাত মহল অধ্যাদেশ 1959 সালের যে একটা অধ্যাদেশ আছে, এই অধ্যাদেশ বলে এটা 100% সরকারের কর্তৃত্বাধীনে থাকে, এটা অন্য কারো নামে থাকতে পারে না। ছায়রাত মহল বিভিন্ন ধরনের ছায়রাত মহল আছে, যেমন জলমহল, হাট বাজার, পাথরমহল, বালু মহল, চিংড়ি মহল, লবণ মহল, ভাসান মহল, ভাসা কাঠ মহল, বিভিন্ন ধরনের মহল আছে। ফেরিঘাটও এর মধ্যে পড়ে থাকে। এটা খোলা জায়গা, এর মাধ্যমে সরকার একটা ইনকামের ব্যবস্থা করে থাকে। সেই ফির মাধ্যমে, ইজারা দেওয়ার মাধ্যমে এটা দেওয়া হয়ে থাকে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ মহল হলো জলমহল। জলমহল, আমাদের দেশ হলো নদী নালার দেশ। প্রতিটা বাঁকে বাঁকেই দেখা যাচ্ছে কিছু না কিছু নিচু ভূমি থাকে, মৎস্য চাষ হয়ে থাকে, প্রাকৃতিকভাবে হয়ে থাকে, মানুষ চাষ করেও থাকে। এই জলমহল প্রকৃতিভেদে দুই প্রকার, উন্মুক্ত জলমহল, বদ্ধ জলমহল। উন্মুক্ত জলমহল হইল তাকে বলা হয় যেটা চারদিক আবদ্ধ নয়, যেখানে সারা বছর স্রোত অব্যাহত থাকে, সেটাকে বলে উন্মুক্ত জলমহল। আর বদ্ধ জলমহল হলো বছরে কোনো সময় স্রোত থাকলেও থাকতে পারে, কারণ আমাদের দেশে বর্ষাকালে তো সবই ডুবে যায়, স্রোত থাকে, কিন্তু বছরের এক সময় স্রোত থাকবে না এবং চারদিক স্থলভাগ দ্বারা বেষ্টিত হয়, সেটাকে বলা হয় বদ্ধ জলমহল। এবং ইজারার আওতাভুক্ত হলো বদ্ধ জলমহল। আর উন্মুক্ত জলমহল ইজারার আওতাভুক্ত না, এখানে জলজার জলতার এই নীতিতে এটা চলে। বদ্ধ জলমহল আবার 3 প্রকার, 4 প্রকার বদ্ধ জলমহল। 3 একরের নিচে ইজমেন্টভুক্ত জলমহল, যেগুলি ইজারাতে আসে না, গরু ছাগল ধোয়ার জায়গা বা অন্যান্য কারণে, যেমন লাঙ্গলবন্দের স্নানঘাট, এইটা কিন্তু ইজমেন্ট পর্যায়ে, এখানে হিন্দু সম্প্রদায়ের লোকেরা স্নান করে থাকেন, এখানে ইজারা দেওয়া যায় না, ইজমেন্ট পর্যায়ভুক্ত জলমহল। আর আছে হলো 20 একরের নিম্নের জলমহল, যেটা উপজেলা পর্যায়ে ইজারা দেওয়া হয়ে থাকে। আরেকটা আসলে 20 একরের ঊর্ধ্বে জলমহল, যেটা জেলা প্রশাসকের কার্যালয় হইতে ইজারা দেওয়া হয়ে থাকে। আর পরীক্ষাধীন জলমহল, এটা মৎস্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরিত জলমহল। বাংলাদেশের অনেকগুলি জলমহলকে মৎস্য মন্ত্রণালয় চিহ্নিত করেছে, যেগুলি
মৎস্যের অভয়ারণ্য করার জন্য, আমাদের মৎস্য প্রজাতিকে বাঁচানোর জন্য, অভয়ারণ্য সৃষ্টি করার জন্য তারা কিছু পরীক্ষাধীন জলমহল ঘোষণা করেছে। এগুলি ভূমি মন্ত্রণালয়তে হস্তান্তর করা হয়েছে। এগুলিকে হস্তান্তরিত পরীক্ষাধীন জলমহল বলা হয়ে থাকে। আজকের আলোচ্য বিষয় হলো যে জলমহল, এই জলমহলগুলো আমরা আমাদের দেশের জলমহল কিন্তু পরিবর্তন হইতেই পারে, সব সময় পরিবর্তন হইতে পারে। আমাদের দেশে প্রতি বছর যে বিশাল বন্যা হয়ে থাকে, নদীর স্রোত দেশ ভাসায় নিয়ে যায়, সেই ভাসায় নিয়ে যায় সাথে সাথে পলি পড়ে। পলি পড়ার কারণে কিন্তু আমাদের জলমহল বাড়ে কমে। এই জন্য জলমহলের জরিপের মাধ্যমে যে সীমানা ছিল, যে তফসিল ছিল, এই তফসিল কিন্তু মাঝে মধ্যে পরিবর্তন হতে পারে। অতএব আমাদের এটা একটা চলমান প্রক্রিয়া। জলমহলের আমরা তফসিল দেব। অনেক বড় বড় জলমহল আছে আমাদের হাওর এলাকায়, গ্রুপ জলমহল বলে, কয়েকটা বিল নিয়ে একটা গ্রুপ জলমহল। এই গ্রুপ জলমহলগুলি সাধারণত উন্নয়ন প্রকল্পের অধীন ভূমি মন্ত্রণালয় থেকে এটা ইজারা দেওয়া হয়ে থাকে। দীর্ঘমেয়াদী ইজারা দেওয়া হয়ে থাকে, 10 বছর 5 বছর মেয়াদী ইজারা দেওয়া হয়ে থাকে। আর উপজেলা হইতে এবং জেলা হতে যে জলমহল ইজারা দেওয়া হয় সেগুলি 3 বছর মেয়াদী ইজারা দেওয়া হয়ে থাকে। কোনো কোনো জলমহল 1 বছর মেয়াদে ইজারা দেওয়া হয়ে থাকে। এইগুলি কার্যক্রম নেওয়া হয়ে থাকে। এই জলমহলগুলো ইজারার পদ্ধতি কি প্রায় একই প্রকার। একটা হলো উপজেলা হতে দেওয়া হয়ে থাকে, আরেকটা হলো জেলা হইতে দেওয়া হয়ে থাকে। জেলা হতে যে জলমহল ইজারা দেওয়া হয় এটার জন্য, বা উপজেলা হতে যে জলমহল ইজারা দেওয়া হয় এটার জন্য একটা পলিসি আছে, জলমহল ইজারার নীতিমালা 2009। এই মতে আমাদের জলমহল ইজারা দেওয়ার প্রথম কথা হলো জাল জার জলাতার, এই নীতিমালা অনুসারে মৎস্যজীবীদের নিকট দিতে হবে। মৎস্যজীবী কারা, এটা কিন্তু মৎস্যজীবী সমিতির রেজিস্ট্রেশন লাগে। রেজিস্ট্রেশন না থাকলে তাদেরকে দেওয়া যাবে না। এবং বলা হয়েছে তীরবর্তী যারা আছে তাদেরকে, জলমহলের তীরবর্তী যারা আছে তাদেরকে দেওয়া হবে। কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে মৎস্যজীবী সম্প্রদায়ের অনেকে একটু নিম্ন আয়ের থাকে, দুর্বল দরিদ্র শ্রেণী থাকে, তাদেরকে এলাকার জুদ্দারেরা কবজা করে, জুদ্দারেরা তাদের নাম দিয়ে নিয়ে থাকে ইজারাগুলো। এগুলি থেকে মুক্তির জন্য জনগণের সচেতন হওয়া লাগবে। সবসময় আইন আদালত দিয়ে এদেরকে জব্দ করা যায় না, এবং এদেরকে জব্দ করতে গেলে দেখা যায় তারা প্রায় আদালতের আশ্রয় নিয়ে সত্য মিথ্যা বিভিন্ন তথ্যের তদবির করে তারা আদালতের আশ্রয় নিয়ে বিভিন্নভাবে ইনজাংশন এনে স্ট্যাটাস করে নিয়ে আমাদের প্রশাসনকে নাজেহালও পর্যন্ত করেছে। এমন ধরনের ঘটনা হয়েছে। অতএব আমাদের জনগণকে এ ব্যাপারে সচেতন হতে হবে। সচেতন না হলে হবে না। শুধু আইন আদালত দিয়ে এই চক্রকে আমরা দমন করতে পারি না। যখন ইজারা দেওয়া হবে, এই যে মৎস্যজীবী সম্প্রদায়কে যখন ইজারা দেওয়া হবে তাদের তালিকাভুক্ত আগে করতে হবে। এবং যখন ইজারা দেওয়া হবে তখন ইজারার আগে প্রতি বছর একটা ক্যালেন্ডার করতে হয়। ক্যালেন্ডার মানে এই বছর এই অঞ্চলের যতগুলি জলমহল আছে কোন কোন জলমহল ইজারাযোগ্য, কোন কোন জলমহল ইজারাযোগ্য না। হয়তো গত বছর 10টা ইজারা দেওয়া হয়েছে, এবছর দেখা গেল আরও 5টা ইজারা শেষ হয়েছে। কারণ সবসময় তো সব জলমহল একসাথে ইজারা দেওয়া যায় না। ইজারা প্রতি বছর দেখা যাচ্ছে সংখ্যাটা চেঞ্জ হয়। তখন যে এই বছর ইজারাযোগ্য জলমহলের তালিকা করতে হবে, তাদের তফসিল সংশোধনের যদি প্রয়োজন থাকে সংশোধন করে তারপরে জলমহল চিহ্নিত করতে হবে এই বছর ইজারাযোগ্য। জলমহলগুলি চিহ্নিত করে পাশাপাশি জলমহলের পার্শ্ববর্তী যে মৎস্যজীবী সমিতি আছে তাদের তালিকা সমবায় দপ্তরের কাছ থেকে সংগ্রহ করতে হবে। তারপরে ক্যালেন্ডার যখন সম্পন্ন হবে ইজারাযোগ্য, কারণ অনেক জলমহল আছে দেখা গেল মামলাভুক্ত হয়ে রয়েছে, মামলাভুক্ত থাকলে ইজারা দেওয়া যায় না। এই জন্য এইগুলি ইজারা বাইরে রাখতে হয়। অনেক সময় আছে ইজারা বাইরে রাখছে কিন্তু খাস কালেকশন করতে হয়। খাস কালেকশনটা কি, যে ইজারা দেওয়া হবে না, সরকারি মারফত এটা ট্যাক্স আদায় করা হয় কিভাবে, সরাসরি মৎস্য আহরণ করিয়া সরাসরি বিক্রি করার মাধ্যমে খাস কালেকশন করা হয়ে থাকে। এইটা সরকারি কর্মকর্তাদের দিয়ে এটা করা একটা
কঠিন কাজ, এটাতে লাভের চেয়ে ক্ষতি হয়ে থাকে বেশি। কারণ মৎস্য আহরণ করতে হলে সেই ধরনের মৎস্যজীবী সম্প্রদায় লাগে। সাধারণ কর্মকর্তা তারা কোনো ক্রমে এটা সঠিকভাবে আহরণ করতে পারবে না। এই জন্য দেখা যাচ্ছে আধা খেচরা কাজ হয়ে থাকে। আমরা সাধারণত চেষ্টা করি যাতে কখনোই খাস কালেকশন করতে না হয়। ইজারা পদ্ধতিতে গেলে সর্বোচ্চ সরকারের ট্যাক্স আদায় হয় এবং মৎস্যের সর্বোচ্চ আহরণ হয়, অপচয় হয় না। এবং মৎস্য ধরারও কিছু নিয়মকানুন আছে। ছোট মাছগুলি সাধারণত ধরা হয় না, এইগুলি পরবর্তী বছরের জন্য বড় হবে, ভবিষ্যতে বড় হবে। মা মাছ ধরা হয় না, এই ধরনের অনেক নিষেধাজ্ঞা আছে, এইগুলি আমাদের মানতে হয়। ইজারার জন্য যখন দেওয়া হবে তখন এটা একটা ওপেন টেন্ডার দেওয়া হয়, পত্র পত্রিকার মাধ্যমে, বিজ্ঞপ্তির মাধ্যমে ওপেন টেন্ডার দেওয়া হয়। উপজেলা থেকেও দেওয়া হয়, জেলা থেকে দেওয়া হয়। ওপেন টেন্ডার হলে যখন তারা এটা দাখিল করেন, টেন্ডার রিসিভ কমিটি এবং টেন্ডার মূল্যায়ন কমিটি এটা মূল্যায়ন করেন। এই 2009 সালের জলমহল ব্যবস্থাপনার যে নীতি আছে, নীতিমালা অনুসারে এটা যাচাই বাছাই করেন। তারপরে যে জলমহল টিকবে, সেই জলমহল যে সর্বোচ্চ দাম দিবে, সেই জলমহল সেই সমিতির অনুকূলে বন্দোবস্ত দেওয়ার কার্যাদেশ দেওয়া হয়। কার্যাদেশ দেওয়া সাধারণত 7 দিন 15 দিন যেটা টেন্ডারে লেখা থাকে, সেই দিনের মধ্যে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে। কিন্তু আইনে এ পর্যন্ত কিস্তিতে টাকা নেওয়ার বিধান যদি না লেখা থাকে, এই কখনোই জলমহলের টাকা কিস্তিতে নেওয়া যাবে না। কারণ একজনকে কিস্তি দিল, পরে টাকা আর না দিল, তাহলে তার তো ইজারা বাতিল করা যায় না। এটা নিয়ে বড় মামলা মোকদ্দমার উদ্ভব হয়, অনেক সমস্যা সৃষ্টি হয়। আমরা সাধারণত যারা মাঠ প্রশাসনে কাজ করে তাদেরকে বলে থাকি, যদি কিস্তির কথা টেন্ডারে উল্লেখ না থাকে তাহলে কখনো কিস্তিতে টাকা নেওয়া যাবে না, সমুদয় টাকা একসাথে নিতে হবে। যদি কেউ ইজারা কিস্তির টাকা দিল না, তাহলে কিন্তু তার কিস্তি, তার জামানত বাজেয়াপ্ত হবে। টেন্ডারের নিয়ম হলো জামানত সহ টেন্ডার দাখিল করতে হবে, জামানত বাজেয়াপ্ত হবে, সেকেন্ড লোয়েস্টের নিকট তারপরে প্রস্তাব দেওয়া হবে, আপনি টাকা দেন তাহলে আপনাকে দেওয়া হবে। যদি সেকেন্ড লোয়েস, থার্ড লোয়েস এবং সরকারি মূল্য নির্ধারণ থাকে, সরকারি মূল্য নির্ধারণের নিচে যদি হয়ে যায় সেকেন্ড লোয়েস বা থার্ড লোয়েস, তাহলে কিন্তু টেন্ডার পুরা প্রক্রিয়া বাতিল করে নতুন করে আবার টেন্ডার আবার দিতে হবে। কারণ যিনি টাকা দিতে ব্যর্থ হইলেন তার তো জামানতই বাজেয়াপ্ত হলো, এটা তো সরকারের ঘরেই যাবে। পরবর্তীতে আবার টেন্ডার করতে হবে। টেন্ডার যখন দাখিল করা হবে, পরবর্তীতে যদি মনে করি উনি টাকা জমা দিল, তাহলে তার সাথে একটা চুক্তি হবে এবং তাকে দখলনামা, এই চুক্তি স্বাক্ষরের পর দখল বুঝিয়ে দেওয়া হবে এবং এটার যে শর্তগুলি প্রতিপালন করতে হয়, যেমন কখনোই সেচের পানির ক্ষেত্রে বাধা দেওয়া যাবে না। জলমহল মৎস্য আহরণ করবে, কিন্তু এলাকাবাসীর জলসেচের সুবিধা থেকে এলাকাবাসীকে বঞ্চিত করা যাবে না। এলাকায় ফেরিঘাট আছে জলমহলের উপর দিয়ে, ফেরিঘাট চলাচলে বাধা দেওয়া যাবে না। এই ধরনের বিভিন্ন ধরনের শর্ত রয়েছে, এই শর্তগুলি প্রতিপালন করতে হয় এবং এইভাবে জলমহলের কার্যক্রম সম্পন্ন করা হয়। আপনারা যারা জলমহল সম্পর্কে আগ্রহী আছেন, অবশ্যই আইন মেনে জলমহল নীতিমালা বাস্তবায়নের সহায়তা করবেন, এই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তবে যাওয়ার আগে আমরা আপনাদের ফেসবুক এবং ইউটিউব থেকে আমরা নিয়মিত আপনাদের প্রশ্নগুলো সংগ্রহ করে থাকি এবং সেইগুলো আমরা স্যারের মাধ্যমে আমরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি। স্যার, আপনার ফেসবুক পেজে 2টি প্রশ্ন আমরা পেয়েছি জলমহল সংক্রান্ত। একটি প্রশ্ন হচ্ছে, জলমহল ভরাট হয়ে যায়, ভরাট হয়ে যাওয়ার পরে সেটি হয়তো অনেক ক্ষেত্রে চাষাবাদও শুরু করে মানুষ, কিন্তু জলমহলের যে তালিকা, সেই তালিকায় এই জলমহলটি লিপিবদ্ধ আছে। এই ক্ষেত্রে স্যার এই ক্ষেত্রে আইনগত কি প্রতিকার রয়েছে? কারণ আমি আপনাকে আগেই বলেছি, বর্ষাকালে পুরো এলাকায় জলমহল, যখন চৈত্র মাস আসে পুরো এলাকা জলমহল থাকে না, একটা নিচু এলাকা আসে। তবে যে জায়গায় দেখা যায় বছরের বেশিরভাগ সময় শুকনো এলাকা, যেখানে ধান চাষ শুরু হয়ে গেছে, এখানে
গরু গাড়ি চলে, গ্রামবাসীরা এখানে অন্যান্য কৃষিকর্ম নিয়মিত করতেছে, তখন জলমহলের তফসিল সংশোধন করতে হয়। এই তফসিল সংশোধন সার্ভেয়ার সাহেব এটা তফসিল সংশোধন করেন। হয়তো দেখা গেল এটা 20 একর আছে, পরবর্তীতে পলি পড়তে 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 তীরের জমি অনেক ভরাট হয়ে গেছে, সেই জায়গা জলমহলের তালিকা হইতে কর্তন করা হবে এবং যে জায়গার ভরাট হবে সেই জায়গা খাস জমি হিসাবে খাস তালিকাভুক্ত হয়ে যাবে। তাহলে খাস জমি ব্যবস্থাপনা অনুসারে ব্যবস্থা নেওয়া হবে, বন্দোবস্ত অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। আর জলমহলটা ছিল 20 একর, এটা হয়ে গেল 18 একর। তাহলে তফসিল সংশোধন হবে, 18 একরের উপরে তখন ব্যবস্থা নেওয়া হবে। এটাই ব্যবস্থাপনা। তবে আমাদের দুর্ভাগ্য, আমরা অনেক সময় এই জিনিসটা দেখেও না দেখার ভান করি, অথবা আইনের অজ্ঞতার কারণে আমরা তফসিল সংশোধন করি না। দেখা যাচ্ছে ধানের জমি সহ জলমহল ইজারা দিয়ে দিছে, আর জলমহল যারা ইজারা নেন তারাও এটাকে আর তেমন দূষণীয় মনে করেন না, তাই এখনও চলছে। তবে আমাদের উচিত এই জলমহলের তফসিল সবসময় হালনাগাদ করা, এটা আমাদের উচিত। স্যার, আরেকটি প্রশ্ন আপনার ইউটিউবের মাধ্যমে স্যার, এটি প্রশ্ন করেছেন পাবনা সুজানগরের একজন অধিবাসী। তিনি পাবনায় স্যার অনেক জলমহল রয়েছে, যেহেতু এখানে স্যার চলন বিলের নদী বিধৌত এলাকা, এখানে বর্ষাকালে স্যার প্রচুর এলাকা প্লাবিত হয়। এখন যে জলমহলগুলো রয়েছে, যিনি প্রশ্ন করেছেন উনি বলেছেন যে বিল গাজনা এটি তফসিলভুক্ত রয়েছে স্যার প্রায় 20 একর, কিন্তু বর্ষাকালে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার ফলে এই বিল গাজনা প্রায় 50 একরের আকার ধারণ করে। এখন যিনি জলমহলটি ইজারা নিয়েছেন তিনি বলছেন তাকে পুরো বিল গাজনা পুরোটাই তাকে বুঝিয়ে দিতে হবে, কিন্তু এই ক্ষেত্রে পুরোটা তো বুঝিয়ে দেওয়া সম্ভব হয় না, যেহেতু তফসিলে বর্ণিত আছে 20 একর। এই ক্ষেত্রে বর্ষাকালে এই জলমহল কিভাবে বুঝিয়ে দেওয়া যায়, এই নিয়ে কিছু আইনগত জটিলতা আছে স্যার। আপনারা জানেন ইজারা কার্যক্রমগুলি, জলমহল ইজারা কার্যক্রমগুলি বাংলা সনে হয়ে থাকে বৈশাখ টু চৈত্র, এবং বৈশাখ মাসের আগেই চৈত্র মাসের মধ্যে ইজারা কার্যক্রম সম্পন্ন হয়। তখনই দখল বুঝিয়ে দেওয়া হয়। 30শে চৈত্রের পরে, পয়লা বৈশাখের একবারে 30শে চৈত্রের সূর্যাস্তের পরে, অথবা পয়লা বৈশাখের দিনের প্রথম ভাগে এটা বুঝিয়ে দেওয়া হয়। তখন যে অবস্থায় থাকে সে অবস্থায় বুঝিয়ে দেওয়া হবে। বর্ষাকালে কি অবস্থায় আছে, বর্ষাকালে তো এটা বুঝিয়ে দেওয়া হচ্ছে না, কারণ তফসিলে আছে ওই সময় কতটুকু জলমহল ততটুকুই দিতে হবে। এখানে যদি 20 একর থেকে 20 একরই, বর্ষাকালে এটা 40 একর এলাকা জুড়ে প্লাবিত হয়ে গেল, ওই সময় আবেদন করলেও এটা দেওয়া হবে না, কারণ স্বীকৃত জলমহল এই চৈত্র মাসে যে জলমহলটা দেখা দেয় সেটাই স্বীকৃত জলমহল। যদিও এর মধ্যে অনেকে ধান চাষ করে ফেলছে, কিন্তু এই এলাকা নিয়ে এটা হালনাগাদ করে এই ধান চাষের এলাকাগুলি বঞ্চিত করা হবে। বর্ষাকালে কতটুকু এলাকা প্লাবিত হয়, তিনি কিন্তু সে এলাকায় মাছ চাষের জন্য গেট টেট দিতে পারবে না, এটা কিন্তু হবে না। তিনি যতটুকু এলাকা ইজারা দেওয়া হবে, যে তফসিলে ইজারা দেওয়া হবে ততটুকুর মধ্যে কাজ করতে হবে। বর্ষাকালে বাড়তে পারে, এটা তো বাংলাদেশের ভূপ্রকৃতি স্বরূপ এমন, বর্ষাকালে সারা দেশ জুড়ে পানি ভরে যায়। তাই বলে কি তিনি 20 একর নিয়ে 100 একর জায়গার উপরে তিনি মাছ চাষ করবেন, এটা হবে না। তাকে 20 একরের মধ্যেই মাছ চাষ করতে হবে। বর্ষাকালেও 20 একরটা তাকে চিহ্নিত করতে হবে। সাধারণত এই সীমানার মধ্যে বড় বড় বাঁশ কুইপে যার যার জলমহল এলাকাটা বর্ষাকাল আসার আগে চিহ্নিত করে রাখে। বর্ষাকালের পরে এই বাঁশের যে এরিয়া, সেই এরিয়ার মধ্যে প্রকৃত ভালো সমবায় সমিতি, জেলে সমবায় সমিতি যারা আছে তারা এই কাজটি করে থাকে, নিজের এরিয়ার ভিতরে থাকে, এরিয়ার বাইরে যায় না। এটা একটা অন্যায় কাজ, অন্যায় কাজ করা যাবে না। আমাদের বর্ষাকালে সব এলাকা ডুবে যাবে বাংলাদেশ, আর সব এলাকায় জলমহলের আওতায় নিয়ে সেই সব এলাকায় যথেচ্ছার মাছ চাষ করবে, মাছ ধরবে, এটা কিন্তু হয় না। স্যার, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওই এলাকায় মৎস্যজীবী কোনো সমিতি নেই, সেই ক্ষেত্রে স্যার এই সমিতি না থাকলে তাহলে স্যার অগ্রাধিকার কারা পাবে? অগ্রাধিকার তার পরবর্তী গ্রামের যারা আছে মৎস্যজীবী সমিতি, তাদের দিকে যাইতে হবে। একবারে তীরবর্তী না হলে পরবর্তী ভিতরের যারা আছে তাদের দিকে যাইতে হবে। তবে তীরবর্তী থাকলে ভিতরের দিকে কারোর দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক মণ্ডলী আমাকে ধৈর্য সহকারে শোনার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। দর্শক মণ্ডলী, বিদায় নিচ্ছি আজকের এই পর্ব থেকে। দেখা হবে আগামী কোনো পর্বে। ভালো থাকুন।
আসসালামু আলাইকুম। অস্থায়ী হাট কোনটা? হাট বাজার স্থাপন করার এখতিয়ার কার? নদীর তীরে শত শত নৌকা আসে, নৌকা দিয়ে মালামাল নিয়ে আসে, নৌকার মধ্যেই কেনা বেচা হয়, নৌকা দিয়ে আসে, নৌকা